এসএসসি 26 রাত পোহালেই তোমাদের গণিত পরীক্ষা। খুব টেনশন হচ্ছে। পড়াশোনা না করলে টেনশন হবে, এটাই স্বাভাবিক। পড়াশোনা করলেও টেনশন হবে, কারণ টেনশন হচ্ছে মনুষ্য জাতির রোগ। আচ্ছা, যাই হোক, টেনশন করো যাই করো, তোমাদের পড়াশোনা ছাড়া তোমাদের খাতায় কোনো কিছু লিখতে পারবে না, এটাই স্বাভাবিক। আর মাত্র কয়েক ঘন্টা পর তোমাদের পরীক্ষা, সুতরাং এখন নতুন করে কোনো কিছু হবেও না। তোমাদের সাথে একটু কথা বলতে আসছি, এখানে পড়াইতে আসি নাই। একটু কথা বলবো, তোমরা কিভাবে প্রশ্নপত্রে আনসার করবে, এবং অনেকে অনেক জিনিস জানা সত্ত্বেও আনসার করতে পারে না সময়ের অভাবে। তো কিভাবে তোমরা সঠিক সময়ের মধ্যে তোমরা প্রশ্নগুলো আনসার করতে পারবে সে বিষয় নিয়ে কিছু কথা বলবো। যেমন অনেকেই সবগুলা প্রশ্ন না পারলেও যে প্রশ্নগুলাই পারে সেগুলো অ্যান্সার করতে পারে না, শুধুমাত্র কিছু জিনিস পারে না সেটার মধ্যে সময় কাটায়, অথচ নিচে গিয়ে দেখে যে সে নিচের গুলা পারতো। এরকম যেমন তোমাদের প্রশ্ন প্যাটার্নটা যদি আমি বলি, তোমাদের হাতে সর্বপ্রথম যে প্রশ্নটা দেওয়া হবে সেটা হচ্ছে সিকিউ, এমসিকিউ। এমসিকিউ তোমাদের 30 নাম্বার, 30টা এমসিকিউ দিবে। তো 30টা এমসিকিউ তোমরা কিভাবে দাগাবা? ফার্স্ট অফ অল, তোমরা এমসিকিউ গুলো যখন শেষ করতে চাইবা বা শেষ করবা, করতে তো হবেই। যাই হোক, ধরো তোমাদের এমসিকিউ দিছে, এমসিকিউ দাগাই দিছে 1 2 3 4, তোমরা সিরিয়ালি দাগাও, তাতে কোনো সমস্যা নাই। তোমাদের কাজ হচ্ছে গোল্লা ভরাট করা। তোমরা ধরো দাগাইতেছো, এটা দাগাইলা, দাগাইতেছো, 4টার একটা দাগাইলা, 2 নাম্বারটাও দাগাইলা, 3 নাম্বারটাও দাগাইলা, 4 নাম্বারটা ধরো পারতেছো না। এখন কি করবা? এখন এইখানে যদি তোমরা আরেকটা জিনিস মনে রাখবা, তোমরা 30টা এমসিকিউ এর জন্য তোমাদের এই পরীক্ষার হলে তোমাদের টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। যদি টাইম ম্যানেজমেন্টটা না করতে পারো তাহলে তো আবার বিরাট সমস্যা। তোমরা যদি সবকিছুই পারো, ধরো সব পারো, এটা যদি তুমি পরীক্ষার খাতায় না লিখে আসতে পারো, স্যার কি বুঝবে যে তুমি সব পারো? অথচ তুমি ধরো কিছুই পারলা না, তুমি যে কোনো মূল্যে তুমি নকল করো, চুরি করো, দেখা লেখো, যেমনি তুমি যদি খাতায় লিখতে পারো তখন কিন্তু স্যার জানবে যে সে পারে। আর এখন মিলনের যুগে তো সেটাও সম্ভব না। আরেকজন আমি তোমাদেরকে তো এটা বলতে পারি না যে তোমরা দেখে লেখো, এটা তো বলার কোনো সুযোগ নাই। তো তোমরা কিভাবে তোমাদের যতটুকু পড়ছো, সরকার তোমার 2 বছর সময় দিচ্ছে পড়ার জন্য, সেই সময়টুকুর মধ্যে তোমরা কিভাবে এটা শেষ করতে পারবা এবং সময়টাকে সঠিকভাবে কাজে লাগাবা সেই বিষয় নিয়ে একটু কথা বলবো। দেখো, ধরো দেখা যাচ্ছে তুমি 4 নাম্বার এমসিকিউটা পারো না, তখন তুমি কি করবা? এখন তোমার যে এমসিকিউ এর জন্য যে সময়গুলা বরাদ্দ করে দেওয়া হয়েছে, সেই সময়গুলা থেকে তুমি প্রত্যেকটা এমসিকিউতে সমান পরিমাণে সময় পাইতেছো। এখন ধরো এইখানে তুমি ধরো এই প্রশ্নটা পারতেছো না, 3 মিনিট বা 4 মিনিট সময় তুমি এখানে নষ্ট করে ফেলছো, তুমি কিন্তু আরো 3টা বা 4টা এমসিকিউ সময় এখানে নষ্ট করছো। এরপরে ধরো তুমি পারতেছো, কিন্তু তোমার পরে সময় নাই, তুমি ধরো 20টা লাগাইতে পারছো, আর 10টা দেখার সময় দিছে না, কারণ 5 নাম্বারটাও কঠিন পাইছো, 6 নাম্বারটাও কঠিন পাইছো, একটু 3-4 মিনিট সময় কাটানোর পরে পারতেছো। অথবা ধরো তাও শিওর না, তাহলে দেখা যাচ্ছে শেষের 10টা তুমি দেখতে পারছো না, শেষের 10টা তুমি ধুমায় দেখাইতেছো, এরকম হয়ে গেছে, তাই না? এই কাজটা কখনোই করা যাবে না। তোমরা এমসিকিউটা দাগাবা হচ্ছে ধরো 1 নাম্বার দাগাইছো, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার ধরো পারতেছো না, এটা স্কিপ থাকবে, ঠিক আছে? এটা দরকার নাই, এখন বাদ দিবা। 5 নাম্বার, 6 নাম্বার, ধরো 7 পারতেছো না, এটা বাদ দিবা, দরকারই নেই, সময় নষ্ট করার দরকার নেই। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তোমরা যদি ক্যালকুলেটরটা সবচেয়ে সঠিকভাবে ইউজ করতে পারো, ক্যালকুলেটর থেকে তুমি মিনিমাম 15টা এমসিকিউ তুমি শুধু ক্যালকুলেটর থেকে অ্যান্সার করতে পারবা, মিনিমাম 15টা, যদি ভাগ্য ভালো থাকে। আমি তার প্রশ্ন দেখি নাই, পরীক্ষার আগের রাতে অনেক হইতে পারে এরকম যে প্রশ্ন দেখা, এমনও হইতে পারে তোমাদের 20টা এমসিকিউ কমন করতে পারে, মানে 20টা এমসিকিউ শুধুমাত্র ক্যালকুলেটর থেকে অ্যান্সার করতে পারো, এরকম। তাহলে তোমরা ফার্স্টেই তোমরা ক্যালকুলেটর নিয়ে বসবা, খাতা কলমের দরকার নেই, ক্যালকুলেটর নিয়ে তোমরা অ্যান্সার গুলো করার চেষ্টা করবা। ধরো তুমি 20টা টাকা ফেলছো, তুমি ক্যালকুলেটর দিয়ে যখন 15টা বা 20টা এমসিকিউ দিবা,
এই দেখবা 15টা 20টা এমসিকিউ, 15টা এমসিকিউ দেখা যাইতেছে যদি 15টা হয় তাহলে 10 মিনিটে তোমাদের কভার হয়ে গেছে। যদি 10 মিনিটে কভার হয় তাহলে তোমার হাতে এখানে 5 মিনিট সেভ হইতেছে। এই 5 মিনিট তুমি কঠিন গুলার পাশে এই 4 এর পিছে এই 7 এর পিছে তুমি কভার করবা। তারপর তুমি অনেক কষ্ট করে আরো 5টা দাগাইলা, তোমার এমসিকিউ কয়টা হয়েছে? 25টা হয়েছে। তোমার হাতে সময় আর 5 মিনিট আছে, তখন তুমি কি করবা? তুমি চেষ্টা করার পরে তুমি একদমই পারতেছ না, 5টা এমসিকিউ তুমি পারতেছ না, তোমার 25টা হয়েছে, তুমি কি করবা? তুমি কি এটা স্কিপ করবা? না, তুমি স্কিপ করবা না, তোমার গোল্লা ভরাট করতেই হবে। তুমি সবগুলা গোল্লা ভরাট করে আসবা। কারণ কি জানো? কারণ হচ্ছে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং নেই, তোমাদের গোল্লা ভরাট সবগুলা করে আসবা এবং সকল প্রশ্নগুলাই তোমরা বা সবগুলা প্রশ্ন, শুধু এমসিকিউ সিকিউ এসকিউ যেগুলো আছে সবগুলাই তোমরা তোমাদের আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দিবা। তোমরা কনফিডেন্স রাখবা হচ্ছে কুত্তার মতো। আমি একটা কথা বলি, আমি ক্লাসে অফলাইন ব্যাচে বা পোলাপানদেরকে সবসময় বলি, তোমরা কনফিডেন্স রাখবা হচ্ছে কুত্তার মতো, পারো আর না পারো, বুঝছো? যেমন আমি যদি অল্প পরিসরে তোমাদের এই গল্পটা একটু শোনাই, যে ধরো একটা বাঘ একটা আর একটা কুকুর, সরি একটা ভাল্লুক আর একটা কুকুরের সাথে তুলনা করা হয়েছে। গল্পটা এরকম যে ধরো কুকুর তো সাধারণত মুরগি খায়, তাই না? বা ধরলাম, আচ্ছা, আর ভাল্লুকে কি খাবে? ধরো কুকুরকে খাবে বা ধরবে, যাই হোক। তো কুকুর এক সময় তার পেটের ক্ষুধায় সে কি করবে? সে খাবার পাইতেছে না, খাবার খুঁজতে খুঁজতে সে হন্যে হইয়া সে এক জঙ্গলে চলে গেছে, এক বিরাট বড় জঙ্গলে চলে গেছে সে খাবার খুঁজতে। এখন জঙ্গলে কি থাকবে? জঙ্গলে কি কুকুর থাকবে? কুকুর তো জঙ্গলে থাকবে না, কুকুর থাকবে তোমার ঘরের আশপাশে, তোমার সামনে, তোমাদের বাড়ির রাস্তার মোড়ে, কারণ তোমাদেরকে কামড়াইতে হবে। এই যে এখন কুকুর কামড়ানোর সিজন চলতেছে নাকি শুনলাম। যাই হোক, জঙ্গলে থাকবে তো হচ্ছে তোমার কি বাঘ ভাল্লুক এগুলা, তাই না? তো যাইতে যাইতে সে অনেক গভীর জঙ্গলে চলে গেছে, একটা গাছের নিচে সে একটা মুরগি পাইলো বা মুরগির হাড্ডি বা এরকম কিছু একটা পাইছে, সে খাইতেছে, সে মুরগি খাইতেছে। এখন ধরো তোমার ঘরে রাত্রে 3টা বাজে চোর আসছে, তুমি তো একটু টার পাবা, তাই না? বা নতুন কিছু একটা আসছে, গান পাবা, তাই না? যদি তুমি যদি মরার ঘুমে দাও তাহলে তো টার পাবা না, বুঝছো? তো ভাল্লুক তো টার পাইছে, যে জঙ্গলে তো বাহির থেকে মানুষ আসছে বা বাহির থেকে প্রাণী আসছে, কিছু একটা আসছে, সেই রকম টার পাইছে, টার পায়ে সে আগাইতেছে। আর কুকুর কিন্তু মুরগি খাইতেছিল। তোমাদেরকে যদি আমি একটু চিত্রের সাহায্যে বলি, দেখো আমি যদি একটু এভাবে বলি যে ধরো এটা হচ্ছে একটা গাছ, হ্যাঁ, এটা গাছ মানে জঙ্গলের ভিতরে একটা গাছ, এই গাছের নিচে এখানে মুরগির মাংস, মুরগির, আচ্ছা আমি বানান ভুল হয়েছে, এটাই লিখলাম, যাও, মুরগির মাংস। আচ্ছা, আর এটা কি করছে? এটা হচ্ছে কুকুর, এটা হচ্ছে কুকুরে খাইতেছে, বুঝছো? এটা হচ্ছে কুকুর। আর এই রাস্তা দিয়ে ধরো ভাল্লুক আসতেছে, হ্যাঁ, ভাল্লুক আসতেছে। আচ্ছা, এখন ভাল্লুক যখন ধরো এখানে আছে, মানে এই ভাল্লুকটা ধরো এখানে আছে, সে যখন আসতেছে সে তো কুকুর খাইতেছে, কুকুরে মুরগির মাংস খাইতেছে। আচ্ছা, অথবা ধরো এই এই রাস্তা দিয়ে ভাল্লুক আসতেছে, হ্যাঁ, এই রাস্তা দিয়ে ভাল্লুক আসতেছে, ঠিক আছে? এখন সে তো মুরগি খাইতেছে, খাওয়ার পরে এক পর্যায়ে তো চোখ পড়লো এইদিকে যে ভাল্লুক আসতেছে। এখন ভাল্লুক আসতেছে, ভাল্লুকে তো তারে খাবো, সে তো বলতেছে যে অনেকদিন পরে আমিও পাইছি একটা খাবার, আমিও খাবো। তো সে খাবার খাওয়ার জন্য আসতেছে, কারে খাওয়ার জন্য? কুকুরকে খাওয়ার জন্য। আর কুকুর কি খাইতেছে? মুরগির মাংস খাইতেছে, তাই না? তখন কুকুর তো নিশ্চিত নির্ঘাত এখানে শেষ, সে আর যাবে কোথায়? সে তো খাবার খাইছে, খাবার খাইতে খাইতে সে ক্লান্ত, যাইতে পারবে না। তখন কুকুরে বলছে কি, খুবই আত্মবিশ্বাসের সাথে কুকুর বলে উঠছে, অন্যমনস্ক হইয়া, যেমন ধরো আমরা যার সাথে ঝগড়া থাকে, বা ধরো তোমার সাথে আমার ঝগড়া, একজনের সাথে আমার ঝগড়া, আমি অন্য মানুষের সাথে কথা বলতেছি, তখন এই যে যার সাথে আমার ঝগড়া ছিল সে যখন এদিক দিয়ে হাইটে যায়, আমি দেখছি তারা দেখা একটু শোনায় তারে দিয়ে আমি তারে কথা শোনায় দিলাম, তার সাথে আমার ঝগড়া, সে হাইটে যাইতেছে। আর যার সাথে কথা বলতেছি আমি, তার সাথে আমি একটু কোচা মারলাম, কারে? যে হাইটে যাইতেছে তারে। তো এরকম কুকুর অন্য মনস্ক হইয়া অন্যদিকে তাকায়া এবং বলতেছে, ইস, ভাল্লুকের মাংস যে এত স্বাদ, যদি আগে জানতাম তাহলে আমি সকল ভাল্লুকের মাংস খাই ফেলতাম। বুঝতে পারছো? যে ভাল্লুকের মাংস যে এত স্বাদ, যদি আমি আগে জানতাম, জঙ্গলের সকল ভাল্লুক আমি একলা খাই ফেলতাম।
এরকম, বুঝছো? আচ্ছা, তো এই ভাল্লুক বা বাঘ যাই কিছু মনে করো, এটা তুলনা করো, এরকম আমি বললাম আর কি একটা। তো এই ভাল্লুক বা বাঘে মনে করছি কি কি ব্যাপার, এই কুকুরে ভাল্লুক অথবা বাঘ খায়, বা এই কুকুরে বাঘ খায়, এত যেন তেন কুকুর না, এই কুকুরের কাছে যাওয়া যাবে না। এই বাঘ এত করছে কি, এই কুকুরকে ফালাইয়া দিছে দৌড়, সে উল্টা পথে দৌড়, কারণ তারে খাবে, বুঝছো? তো এই কাহিনী কিন্তু এখানে সলভ। কুকুর কি জন্য বাঁচছে? তার কনফিডেন্সের জন্য বাঁচছে, বাইসা গেছে। তো আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে না, যে ধরো আমরা ঝগড়া মিটমাট করে ফেলছি, যে কোনো মূল্যে একজন হারছে একজন জিতছে, মানলাম বেআইনি হয়েছে, তারপরেও কি কিছু কুচক্রি মহল আছে না, যেটাকে আবার নতুন করে পানি দিয়ে মরা গাছে জীবিত করবে, এরকম। তো এই গাছের মধ্যে একটা ছিল কি বান্দর, ঠিক আছে, একটা বানর ছিল। এই বানরে করতে কি দৌড়ে গেছে এই বাঘের কাছে, ধরো এটা বাঘ ইট চললাম, ভাল্লুক থেকে বাঘে চলে আসছি, এই বাঘের কাছে গিয়ে বলতেছে যে বাঘ মামা, আপনারে তো এই কুকুরে বোকা বানাইছে, আমি তো রাস্তায় গিয়ে দেখছি সে তো মুরগির মাংস খাইতেছিল। সে বলে কি, আমারে বোকা বানানো এত সহজ? আমার বাড়িতে আইসা আমারে বোকা বানায়, এবার তোরে খাবো, দেখবো কে আমাকে আটকায়। তখন এই বাঘ করছে কি, আবার আসতেছে। এখন কুকুর কই যাবে, জঙ্গলে কই যাবে, কোনো কুল কিনারা পাবে? বিরাট বড় জঙ্গল। এই কুকুর তো এখানে মুরগি খায় আসে, অনেক টায়ার্ড হয়ে আছে। তো এইদিকে ভাগও আসতেছে, কি করবে, তারে খাবে। এখন এই কুকুরে করছে কি, আবার অন্য মনস্ক হইয়া বা অন্য দিকে থাকি এসে বলতেছে, শালার বান্দরটারে পাঠাইলাম, বাঘটারে বাইল দিয়ে আমার কাছে নিয়ে আসতো, পেটের ক্ষুধায় ভাল লাগতেছে না, এই বান্দরটাও গিয়ে দেরি করতেছে। তখন বাঘে আর বানরে চোকাচুকি, তারা থাকাইতেছে যে কি ব্যাপার, আমারে বাইল দিয়ে মিথ্যা বইলা আমারে নিতে চাস খাইতো। তখন বাঘ আর বানরে লাগছে, তখন তারা কিন্তু লাগছে, মাঝখানে কুকুর কিন্তু সে বাইচা গেছে, তার কিন্তু পালানোর কোনো রাস্তা ছিল না। সে শুধু বাঁচছে কিসের জন্য? তার কনফিডেন্সের জন্য। এরপরেও কিছু জন আসবে আইসা বলবে যে তার রিজিকে ছিল। যাই হোক, সেটা পরের কথা। সে কিন্তু এখানে কি কাজে লাগাইছে, তার কনফিডেন্স কাজে লাগাইছে। তো তোমরা তোমাদের এই পরীক্ষার অল্প কিছু সময়ের মধ্যে তোমরা যদি তোমাদের কনফিডেন্সটাকে কাজে লাগাতে না পারো, তোমরা 2 বছর যতই ভালো পড়ছো, তোমরা যদি এই কিছু সময়ের মধ্যে তোমরা তোমাদের খাতায় সঠিক জিনিসগুলা না উপস্থাপন করতে পারো, তাহলে তোমাদের নাম্বারও সঠিকভাবে উপস্থাপন হবে না। তুমি যদি এসএসসি তে ভালো করে রেজাল্ট না করতে পারো, ভালো একটা কলেজে ভর্তি হতে পারবে না। ভালো কলেজে ভর্তি না হতে পারলে পরবর্তীতে আর নাই বললাম। যাই হোক, এখন হিসাব হচ্ছে যে আমরা এমসিকিউ গুলো হচ্ছে দাগাবো কিভাবে, বলছি তোমাদেরকে। যেটা না পারো সেটা থাকবে, সেটা স্কিপ করবা, দরকার নেই। তারপরে একটাও ফাঁকা রাখবে না, একটাও খালি রাখবে না। কেন খালি রাখবে না? কারণ এটা তোমাদের নেগেটিভ মার্কিং নাই। আচ্ছা, তারপরে আমি যদি একটু সিকিউর দিকে কথা বলি, ধরো তোমাদের প্রশ্নের পার্ট হচ্ছে কয়টা, প্রশ্নের কয়টা বিভাগে প্রশ্ন হবে? 4টা বিভাগে প্রশ্ন হবে। তোমাদের তো শর্ট সিলেবাস, যেহেতু তোমরা শেষ শর্ট সিলেবাস, তোমাদের 8টা চ্যাপ্টার থেকে সাধারণত প্রশ্ন হবে। তোমাদের 4টা ভাগ হবে, যদি হয় যে ক বিভাগ থেকে কি প্রশ্ন হবে। ক বিভাগ থেকে সাধারণত প্রশ্ন হবে, মানে কোন চ্যাপ্টার থেকে। ক বিভাগে থাকতেছে তোমার, প্রথমে যদি বলি সেটা হচ্ছে সেট ও ফাংশন, এটা থাকতেছে। তারপরে হচ্ছে 2 নম্বরে থাকতেছে কোনটা, বীজগাণিতিক রাশি, এটা। 3 নম্বরে থাকতেছে কোনটা, বীজগাণিতিক অনুপাত সমানুপাত, এটা। তারপরে খ বিভাগে কি থাকতেছে তোমাদের, তারপর হচ্ছে তোমাদের খ বিভাগে থাকতেছে হচ্ছে 4 নাম্বার সিরিয়াল দিয়ে আমি, ব্যবহারিক জ্যামিতি, এটা থাকতেছে। 5 নম্বরে থাকতেছে হচ্ছে বৃত্ত।
তারপরে গ বিভাগে কি থাকতেছে তোমাদের? আচ্ছা আমি একটু এখানে লিখি, গ বিভাগ। গ বিভাগে থাকতেছে হচ্ছে তোমাদের 6 নাম্বার। এখানে থাকতেছে হচ্ছে তোমার ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি। আরটা কি থাকতেছে? পরিমিতি। পরিমিতি এটা থাকতেছে। তারপর হচ্ছে ঘ বিভাগ লাস্ট। ঘ বিভাগে থাকতেছে হচ্ছে গরিবের পরিসংখ্যান। গ বিভাগে থাকতেছে হচ্ছে পরিসংখ্যান। এটা গরিবের কেন বললাম? যে অনেকের আশা শুধু পরিসংখ্যানটা করে পাস করবে, বুঝছো? আচ্ছা যাই হোক, তোমাদের এই 4টা বিভাগের প্রশ্ন হতেছে এই 8টা চ্যাপ্টার ভাগ করে দেওয়া হয়েছে, বুঝছো? আচ্ছা আমি যদি বলি, তোমাদের কিন্তু এখানে একটা লাইন লেখা থাকবে যে বিশেষ দ্রষ্টব্য, যে প্রতি বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর দাও। এখন তোমরা যারা ভালো স্টুডেন্ট আছো, হ্যাঁ, তোমাদের টার্গেট তো গণিতে 100 পাওয়া সম্ভব। যারা ভালো স্টুডেন্ট আছো তারা কিন্তু সলিড কোয়েশ্চেন করছে। কেমন? যেমন ধরো এইখানে যদি আমি একটু বলি যে ত্রিকোণমিতি, এখানে কিন্তু বাংলা লেখা টেখা খুব কম, সরাসরি প্রমাণ চলে আসে। এখানে তোমাদের ধরো ত্রিকোণমিতি খুব সুন্দর একটা অঙ্ক, এটা অ্যান্সার করবা, ঠিক আছে? তারপর হচ্ছে ধরো পরিমিতি। পরিমিতি একটু বাংলা লেখা টেখা লেখা লাগে, ধরো এটা স্কিপই করলাম যেহেতু এই বিভাগ থেকে একটা হয়ে গেছে। আর এখানে সেট ফাংশন থেকে একটা প্রশ্ন। সেট ফাংশন থেকে তো খুবই কম থিওরি পড়া যায়, হ্যাঁ, খুবই কম জিনিস। তারপর হচ্ছে বীজগণিত রাশি, যদিও একটু ঝামেলা। তারপর বীজগণিতটা সবাই পড়ে। তাহলে ধরো এখান থেকে এই প্রশ্নটা বীজগণিত থেকে একটা, দুইটা বা যেটা মিক্সড করে একটা প্রশ্ন হয়ে গেছে, এখান থেকে দুইটা হয়ে গেছে। ব্যবহারিক জ্যামিতি, এখান থেকে সম্পাদ্যের পার্টটা অ্যান্সার করলা, বৃত্ত বাদিয়ে দিলাম, উপপাদ্যের পার্টটা বাদিয়ে দিলাম, অ্যান্সার করতে পারো, সমস্যা না, তার যার যেটা ভালো লাগে। এখন এই পার্টটা হচ্ছে একটু ছোট হয়, কিন্তু এটা হচ্ছে একটু বড় বড় হয়, প্রমাণ করা লাগে হ্যানতেন, যার জন্য তোমরা এটা দিতে পারো। তবে যার যেটা ভালো লাগে সেটা দিবা, আমি একটু বলে দিলাম তোমাদের। তারপরে হচ্ছে ধরো ত্রিকোণমিতি হইলো, এখানে একটা হইলো, এখানে দুইটা হইলো, 4টা হয়ে গেছে। পরিসংখ্যান, তুমি তো 4 বিভাগ থেকে 4টা দিতে বাধ্য, বুঝছো নাই? এখন হিসাব হচ্ছে যদি মনে করো যেরকম যে না আমি লাস্ট 1 মাস পড়ছি বা 2 মাস পড়ছি, আমি খুব ভালো একটা স্টুডেন্ট না, আমি শুধু পাস করতে চাই, এরকম তাদের কিন্তু ভরসা পরিসংখ্যান। আমি বললাম ফার্স্টে যে গরিবের পরিসংখ্যান। কারণ পরিসংখ্যান পড়ার পরে শুধুমাত্র পরিসংখ্যান পড়া তোমার ধরো কত মার্কস পাওয়া যায়, যেহেতু সৃজনশীল থাকবে 2টা। তবে পরিসংখ্যানের সৃজনশীল গুলো ভালো না দেওয়াই উত্তম আমি মনে করি। কেন জানো? কারণ অনেক বড় অনেক লেখা লাগে, বুঝছো? হিসাবে টেস্ট লাগে, হ্যানতেন সহজ কিন্তু অনেক বড় হাঙ্গাম। তোমরা যদি বেসিক ভালো থাকে, তোমরা পড়াশোনা করছো, তাহলে এখান থেকে যেগুলো সলিড কোশ্চেন আছে ওগুলো দিয়ে দিবা, একদম ফাটায় অঙ্ক দিবা। আর পরিসংখ্যান যারা ভরসা করে আসো তারা দিবা। এখন পরিসংখ্যানটা পড়ার পরে তোমাদের শুধু পরিসংখ্যান পরে কত মার্কস পাওয়া যায়, মাঝখানে একটা কথা বলি, তোমাদের যে এসকিউ যেগুলো আছে এগুলা করবা কি? এগুলো তোমরা আগে পরে দাও, কোনো সমস্যা না, কিন্তু টাইম ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে করবা। তোমাদের যে টাইমটা থাকবে 30 টাইম সিকের জন্য 30 মিনিট শেষ, বাকি টাইমটা তোমরা কয়টা প্রশ্ন আছে, কয়টা সৃজনশীল আছে, এবং তোমরা এসকিউ এর জন্য কয় মিনিট করে সময় নিবা, সবগুলা ভাগ করবা। যেমন একটা ভাগের হিসাব যদি আমি দিই, একটা সিকিউ এর জন্য 20 মিনিট করে রাখবা, এরকম টোটাল হিসাব তুমি করে নিবা পরীক্ষা হলে বৈশা। আর এটার জন্য তোমার ধরো কি করবা, 4-5 মিনিট 4 মিনিট বা সিস্টেম করে তুমি নিবা যে কয় মিনিটে তুমি শেষ করতে পারবা। এটা আমি এমনি বললাম, তুমি তোমার মতো করে তুমি শেষ করে নিবা, তুমি কোনটা আগে করতে পারো, বুঝছো? আচ্ছা, এখন এই পরিসংখ্যান থেকে ধরো সৃজনশীল থাকবে দুইটাতে হচ্ছে 20 মার্কস, মিস নাই, তুমি যদি দাও দুইটাই হচ্ছে 20 মার্কস, হয়ে গেছে। তো পাস কততে? 33-এ পাস। আমার একটা স্টুডেন্ট আছে, নাম না বলি বা হিন্টস দিলে হয়তো বা যদি কোনো কারণবশত আন্টি দেখে বুঝে ফেলবে। আন্টির অনেক রিকোয়েস্ট যে শুধুমাত্র আমার মেয়েটা 33 পাক, আমার মেয়ে 34 পাক, এটা আমি চাই না। ওনার রিকোয়েস্ট হচ্ছে সে 33 পাক,
ওনার মেয়ে 34 চায় না। দোয়া করি তার পরীক্ষা ভালো হোক, আশা করি ভালো হবে। যাই হোক, তো যারা এই 33 পাইতে চাও তাদের জন্য এইটা হচ্ছে একান্ত একমাত্র ভরসা। এটা সৃজনশীল হচ্ছে কত? সৃজনশীল মার্কসটা কত? দুইটা 20 মার্কস। আচ্ছা, তারপরে ধরো এমসিকিউ কটা আসতে পারে এখান থেকে? তিনটা ধরলাম, ধরো তিনটা ধরলাম, তিনটা এমসিকিউ ধরলাম। এস কিউ মিলা ধরো অলমোস্ট এখান থেকে তুমি হচ্ছে 25 প্লাস পাবা, মিস নাই। ভাগ্য ভালো থাকলে 30ও পাইতে পারো। 25 প্লাস শুধুমাত্র এই একটা চ্যাপ্টার থেকেই থাকবে। ধরো 25 ধরি, তোমরা যদি একটা চ্যাপ্টারে ধর পড়ো তাহলে 25 ধরি আমি, কিন্তু 30ও থাকতে পারে, তাহলে আর 3 লাগে। আচ্ছা ধরো তারপর আমি 25 ধরলাম, 25 ধরে হিসাব করি। যদি আমি 25 ধরে হিসাব করি তাহলে আর লাগতেছে কত? আর লাগতেছে কত বলো? 25 প্লাস এই সেট ফাংশন থেকে তো একটা প্রশ্ন পারবা। বা ধরো আদার্স আর সব কিছু মিলায় তুমি হচ্ছে আর মাত্র 8 নাম্বার দরকার। তুমি যে এমসিকিউ আরো দিবা, এমসিকিউ যে দিবা, এমসিকিউ যদি আন্দাজি দাগাও তারপরে তো 10টা হবে, বুঝো নাই? আনাতে তুমি ফেল। এখন হিসাব হইতেছে যে ক্যালকুলেটরটা ইউজ করবো ভালো করে সম্ভব। আর ওই যে কনফিডেন্স লেভেলটা কিরকম লাগবা, কিছু পারো আর না পারো পরীক্ষার আগ পর্যন্ত হ্যাঁ আমি সব পারি এরকম একটা ভাব রাখবা, বুঝছো? পরীক্ষার হলে যাও, ভালো করে পরীক্ষা দাও, আয়সা জানায়ও, বিশেষ করে অফলাইনের যারা আছো তারা জানাবা, হ্যাঁ জানায়ও তোমাদের পরীক্ষা কেমন হয়েছে।